বড় অদ্ভুত রাজনীতি চলছে ভারতবর্ষে। ওয়াশিং মেশিনের কারবার চলছে। দিদির দলে ঢুকে গেলেই হলো, ধুয়ে সাপ জগজগে তক্তক হয়ে যাবে। দিদির দলের বাইরে বিরোধিতা করলেই তাদের উপর হামলা নেমে আসবে। খুব ভালো কথা, যেখানে যেখানে বিজেপির সরকার আছে সেখানে সেখানে ধর্ষণ হচ্ছে কিনা হচ্ছে তাদের নেতাদের একটু জিজ্ঞেস করবেন। ইউপিতে ধর্ষণ হয় কিনা একটু জিজ্ঞেস করবেন, উত্তরাখণ্ডে হয় কিনা জিজ্ঞেস করবেন। তাদের যেখানে যেখানে সরকার আছে সেখানে ধর্ষণ মুক্ত কি তাদেরকে জিজ্ঞেস করবেন, হাতরাস উনার কথা জিজ্ঞেস করবেন। এসব গল্প বলে লাভ নাই। মধ্যপ্রদেশে রাস্তার উপরে রেপ করে ভিডিও তুলছে দিনের বেলায়। দিনের বেলায় মধ্যপ্রদেশে বড় শহরে রাস্তার উপরে একটা মহিলাকে ধর্ষণ করছে। শুধু ধর্ষণ করা না, ধর্ষণ করে ভিডিও করছে। অতএব এদের কথায় এদের মুখে কথা মানায় না। অত্যাচারী যদি তৃণমূল হয়, বোমা নিক্ষেপকারী যদি তৃণমূল হয় তার বিরুদ্ধে কিছু বলা যাবে না। খুনি যদি তৃণমূল হয় কেস ধামাচাপা দিতে হবে। তৃণমূলকে খুন করলো, সত্যকে তৃণমূলের লোকরা খুন করলো, প্রদীপ দত্ত তৃণমূলের লোকরা খুন করলো, কোনো আসামি ধরা পড়ছে না, সব ম্যানেজ হয়ে যাচ্ছে। কিচ্ছু নেই। নাগরিক নিরাপত্তা পুলিশের ভূমিকা কি থাকবে সেখানে? দেখুন, যখন দেখবে যে তৃণমূল কোনো হামলা করছে, তৃণমূলে তাদের বোমাবাজি হচ্ছে, চুপ করে থাকতে হবে তাদেরকে। এটাই পশ্চিমবঙ্গের দস্তুর। অত্যাচারী যদি তৃণমূল হয়, বোমা নিক্ষেপকারী যদি তৃণমূল হয় তার বিরুদ্ধে কিছু বলা যাবে না। খুনি যদি তৃণমূল হয় কেস ধামাচাপা দিতে হবে। এই যে দেখুন, আমাদের এখানকার সত্যেন বলে একটা ছেলে, সত্যেন চৌধুরী, সে খুন হলো, আসামি ধরা পড়লে এখনো পর্যন্ত? বলুন, তৃণমূলের নেতা ছিল, তৃণমূলকে খুন করলো, সত্যেনকে তৃণমূলের লোকরা খুন করলো, প্রদীপ দত্ত তৃণমূলের লোকরা খুন করলো, কোনো আসামি ধরা পড়ছে না, সব ম্যানেজ হয়ে যাচ্ছে। অন্যায় হয়েছে তারা ভয় করে না। আমরা দ্রোহের যারা আন্দোলন করে তাদের পক্ষে আছি, তাদের পক্ষে মন প্রাণ দিয়ে আছি আমরা। তারা সঠিক কাজ করছে, তাদেরকে সমাজের সমর্থন করা উচিত। কটূক্তি করে তাদেরকে থামানো যাবে না, তাদের প্রতিবাদকে ভয় দেখিয়ে থামানো যাবে না। অন্যায় তো অন্যায়। দেখুন, তৃণমূল আর বিজেপি এরা যেসব ওয়াশিং মেশিনের কারবারি। একবার তৃণমূল দলে ঢুকে যান, চোর চোট্টা বাটপার ডাকাত ধর্ষণকারী খুনি সব ফর্সা হয়ে যাবে। কি বলবে? জনগণের সেবা করার জন্য, এলাকার উন্নয়নের জন্য তৃণমূল দলে যোগদান করছে। ঠিক একইভাবে বিজেপিও তাই। তাদের পার্টিতে ঢুকে গেলে দোষ মুক্ত হয়ে যায়। অজিত প্রসাদ বড় উদাহরণ। তাই বিজেপি আর তৃণমূল এরা হচ্ছে বড় বড় ওয়াশিং মেশিন কোম্পানির মালিক। তাই অর্জুন সিং যখন তৃণমূলে ছিল কোনো কেস ছিল না, অর্জুন সিং বিজেপিতে কেস শুরু হয়ে যাবে। বড় অদ্ভুত রাজনীতি চলছে ভারতবর্ষে। ওয়াশিং মেশিনের কারবার চলছে। দিদির দলে ঢুকে গেলেই হলো, ধুয়ে সাপ জগজগে তক্তক হয়ে যাবে। দিদির দলের বাইরে বিরোধিতা করলেই তাদের উপর হামলা নেমে আসবে। এর থেকে দুর্ভাগ্যের কিছু নাই। মানে ক্লাবগুলো যে রাজনীতির হাতিয়ার হতে পারে এভাবে, এটা বাংলায় আমাদের জানা ছিল না। কেউ ব্যক্তিগতভাবে কারোর মতামত দিতে পারে, কিন্তু তিন প্রধান হিসাবে কি করে মতামত দিতে পারে বলুন? তাদের যারা সমর্থক তারা কি সব তৃণমূলকে ভোট দেওয়ার কথা বলছে? একটা ক্লাবের মাথা সে নিজে নিজে বলতে পারে না এইভাবে যে আমরা তো সাপোর্ট করছি। একথা বলার মধ্য দিয়ে কি বার্তা দিচ্ছে? তাদের ক্লাবের যারা সদস্য বা সদস্যা তাদেরকে বার্তা দিচ্ছে যে তোমরা তৃণমূলকে ভোট দাও। এটা একটা মানে কি, আমার মনে হয় এই সমস্ত মাথা আছে বিভিন্ন ক্লাবের, তাদেরকে হয় প্রলোভন নাই ভীতি প্রদর্শন কিছু না কিছু করেছে। তাহলে যা কোনোদিন দেখিনি এখন দেখতে হচ্ছে কেন? তারা ব্যক্তিগতভাবে কোথাও কারোর জন্য বলতে পারে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ক্লাবের পক্ষ থেকে বলানোর যে চেষ্টা করা হচ্ছে, যে বাতাবরণটা তৈরি করা হচ্ছে, যেটা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে সব ক্লাবগুলো তৃণমূলের পক্ষে ভোট দিতে বলছে। খুবই স্বাভাবিক। এটা পুলিশ তো জড়িত এখানটাই, হাসপাতালে যারা কর্তৃপক্ষ তারা জড়িত। একটা ছেলে সিভিক পুলিশ, সে একা এত বড় ঘটনা ঘটিয়ে দিল একটা হাসপাতালের মধ্যে গিয়ে সকলের চোখের সামনে। এটা তো হতে পারে না। এটা একটা বৃহৎ ষড়যন্ত্র, এটা একটা পরিকল্পিত খুন, ধর্ষণ এবং খুন পরিকল্পিত। এই আরজিকর কলেজের অনেক দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য প্রতিবাদী মহিলা হিসাবে যে
আমাদের ঘরের মেয়েটা যার নাম অভয়া দিয়েছি আমরা, সে যে প্রতিবাদ মুখর হয়েছিল, সে যে হিম্মত ধরেছিল, সে যে দৃঢ়তা দেখেছিল, সেইটাকে ভেঙে দেওয়ার জন্য তাকে তাকে সামনে রেখে আর কেউ যেন প্রতিবাদ করবার হিম্মত না দেখায়, সেইটাকে নিশ্চিত করার জন্য পরিকল্পিত সংগঠিত প্রশাসনিক মদতে এই খুন, এই ধর্ষণ, সেখানটাই কেউ বলির পাঠা হতে পারে আমার জানা নাই, কিন্তু একটা লোক যখন এভাবে বলছে তখন নিশ্চয়ই তার কথাটাকেও গুরুত্ব দিতে হবে আমাদের, কারণ পরিস্থিতি পরিবেশ কথা বলতে আমাদের বাধ্য করছে। প্রথম দিন থেকে পোস্টমর্টম থেকে আরম্ভ করে, পুলিশের এফআইআর করা থেকে আরম্ভ করে, রাজ্য সরকারের ভূমিকা থেকে আরম্ভ করে, যেভাবে বাংলার মানুষের মনে এই তদন্ত নিয়ে সন্দেহ দানা বেঁধেছিল, তা ধীরে 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 আরও বেশি মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। সেই জায়গায় দাঁড়িয়ে সঞ্জয় বলে যে সিভিক ভলেন্টিয়ার, সে অপরাধ করলেও সে একা অপরাধ করেছে বলে আমরা কেউ মনে করি না। তার পিছনে যে চক্রান্ত আছে, সেই চক্রান্তের রহস্য উন্মোচিত হওয়া দরকার। তাই সঞ্জয় বলে যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, সে যেটা বলছে সেটাকে সম্পূর্ণভাবে আমি উড়িয়ে দিতে চাইছি না। তারও দেখুন, ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন, ছাই খুঁদিয়ে দেখো তার মধ্যে কি পাওয়া যায়, তার মধ্যে কিছু পাওয়া যেতে পারে। সে অপরাধ করে অপরাধ থেকে বাঁচার জন্য হয়তো চিৎকার করতে পারে, এটা অপরাধীর একটা কৌশল হতে পারে, কিন্তু তার মানে এটা নয় যে তার ব্যাপারটাকে গুরুত্ব না দিয়ে শুধু তাকেই অপরাধী বলে চিহ্নিত করে আমরা সব সমস্যার সমাধান করে দেব, আমরা হাত ধুয়ে নেব, এটা যেন না হয়। দেখুন, সুপ্রিম কোর্ট এর মধ্যেই বলেছে যে সিভিক ভলেন্টিয়ারদের কীভাবে কাজে লাগানো হয়েছে, তার বাজেট কোথায়, তাদেরকে নিয়োগ করার পিছনে পদ্ধতি কি, গোটা বিষয়টা মানুষের কাছে অস্বচ্ছ। ফলে সাধারণ পুলিশেরও ট্রেনিং নেই। আমি কোনো বেকার যুবকের চাকরি খেয়ে নেওয়ার কথা বলছি না, চাকরি থেকে বিতরণের কথা বলছি না, কিন্তু তাদেরকে প্রপার ট্রেনিং দেওয়ার ব্যবস্থা রাজ্য সরকারে করা উচিত, যাতে তারা সাধারণ মানুষের জন্য তাদের যে দায়িত্ব পালন করতে হয় সেগুলো যেন জানে এবং বোঝে। বাংলায় ধর্ষণ আমার আপনার সকলের আগামী দিনের জন্য বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়ঙ্করতম এক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গের ধর্ষণ বন্ধ করবার জন্য সরকারি ব্যবস্থার কিছু আছে বলে আমার মনে হয় না। এখানকার ধর্ষণকারীদের না শাস্তি হয় না সাজা হয়, ফলে আমরা আইনে ভাষা যেটা বলি ডেটারেন্স, তাদেরকে ঠেকানোর জন্য এখানে কোনো ব্যবস্থা নেই। একটা বিল বিধানসভায় পাস করে দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, সেই বিল পরে আইনে রূপান্তরিত হয়, এখনো সেটা আইনে রূপান্তরিত হয়নি। সেই আইনকে বাস্তবায়িত করার জন্য প্রশাসনের দক্ষতার প্রয়োজন হয়, সেটাও এখানটাই হয়নি। ফলে আইনের মতো চলছে, ধর্ষণকারীরা তাদের মতন করে ধর্ষণের ব্যবস্থা করেছে, ফলে বাংলা ধর্ষণের রাজ্যে রূপান্তরিত হয়েছে। আমরা বরাবর বলছি, শুধু আমরা না, যারা বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের একটাই বক্তব্য, এ বাংলা আর কত ধর্ষণের ঘটনা দেখবে? বাংলা ধর্ষণের ঘটনা দেখতে দেখতে হাঁপিয়ে উঠেছে, সন্ত্রস্ত হয়ে উঠেছে, আতঙ্কিত হয়ে উঠেছে। বাংলায় ধর্ষণ বন্ধ হোক। বাংলার মুখ্যমন্ত্রী আপনি জেগে উঠুন, কুম্ভকর্ণের ঘুম ভেঙে বাংলার মুখ্যমন্ত্রী আপনি উঠে দাঁড়িয়ে বলুন, আমি ধর্ষণ বন্ধ করব, আমি নারীদের ইজ্জত রক্ষা করব। নিজের নারী হয়ে এটা আপনার প্রথম এবং প্রধান কর্তব্য বলে আমি মনে করি। দেখুন, এই যে অমিত শাহর যে স্টাইল বা বিজেপির যে স্টাইল প্রচারের, সেটাই বিভাজনের রাজনীতি। তাই হঠাৎ করে ঝাড়খণ্ডে এখন অনুপ্রবেশের গল্প চলে এসছে। যখন ভোট আসে তখন অনুপ্রবেশ আসে, যেমন পশ্চিমবঙ্গে যখন ভোট আসে তখন অনুপ্রবেশ আসে, ভোট শেষ অনুপ্রবেশও শেষ হয়ে যায়। ঠিক ঝাড়খণ্ডেও ভোট এসছে, অনুপ্রবেশ চলে এসছে, ভোট শেষ হবে, ঝাড়খণ্ডে অনুপ্রবেশও শেষ হয়ে যাবে। এগুলো কতগুলো গল্প বানিয়ে মানুষকে বিভ্রান্ত করে বিভাজনের রাজনীতি করা হয়। এক। দু নম্বর, এই বিজেপি সরকার যখন ঝাড়খণ্ডে ক্ষমতায় ছিল, তখন আদিবাসীদের যে অধিকার, সে অধিকার তারা যখন চেয়েছিল, সেই অধিকারকে তারা নস্যাৎ করে আইন তৈরি করে তারা আদিবাসীদের জমিকে বড় বড়
পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এই ঝাড়খণ্ডে শুরু হয়েছিল পাতালগড়ি আন্দোলন, অর্থাৎ আমরা আমাদের জমি ছাড়বো না, আদিবাসীদের দাবি ছিল এইটাই। তো সেই সময় ওখানকার যে বিজেপির সরকার, রঘুবর দাস যিনি ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, তিনি আদিবাসীদের জমি কেড়ে নিয়ে বড় বড় পুঁজিপতিদের দেওয়ার চেষ্টা করেছিলেন, তার জন্য আইন পাশ করেছিলেন। তার বিরোধিতা করেছিল সেখানকার আদিবাসী সমাজ। তাই তাদের মুখে কথা মানায় না, ভূতের মুখে রামের নাম মানায় না। এখন ঝাড়খণ্ডের নির্বাচনে হেমন্ত সোরেন এবং তার নেতৃত্বে যে জোট হয়েছে, জেএমএম, কংগ্রেস, আরজেডি, সেই জোট সেই ঝাড়খণ্ডে বিজেপির যে স্বপ্ন, সেই স্বপ্নকে তারা সফলতা দেবে না, সেটা মানুষও জানে, বিজেপি পার্টিও জানে। তাই নির্বাচনের আগে মোদি ঘোষণা করছে আমি বেকার ভাতা দেবো, এটা বলতে পারে না, কোড অফ কন্ডাক্টে সব আটকে যায়। এতদিন কিছু বলেনি, এখন সব শুরু হয়ে গেছে। তাদেরও সরকার ছিল ঝাড়খণ্ডে, তখন অনুপ্রবেশের কথা কিন্তু আসেনি। আজকে যখন ভোট, আজকে অনুপ্রবেশ চলে এসছে। যেখানে ভোট সেখানে অনুপ্রবেশ, যেখানে বিজেপি সরকার সেখানে অনুপ্রবেশ নাই। ইউপিতে বিজেপি সরকার, অনুপ্রবেশ নাই। দেখুন, যেখানে যেখানে বিজেপি সরকার সেখানে যেন অনুপ্রবেশ নাই, যেখানে যেখানে বিজেপি সরকার নেই সেখানে অনুপ্রবেশ। যেমন উড়িষ্যায় তারা সরকারকে ভেঙে দেওয়ার জন্য, ফেলে দেওয়ার জন্য, পরাজিত করার জন্য অনুপ্রবেশের গল্প পেঁধেছিল। পশ্চিমবঙ্গে পেঁধেছিল, ঝাড়খণ্ডে পেঁধেছে। আসামের মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডে গিয়ে প্রচার করছেন, আসামে গিয়ে অনুপ্রবেশ ঠেকানো গেছে, আর তা নিয়ে থেকে কথা বলছে না। এগুলো সব ভোটের হাতিয়ার। হ্যাঁ, মেরুকরণ, তার সঙ্গে কিছু কিছু প্রলোভন দেখাবে। এর আগে হেমন্ত সোরেনকে জেলে ভরে চেয়েছিল সেখানকার সরকারকে ফেলে দিতে, পারেনি। সেখানকার মানুষের আবেগ, সেখানকার যারা নির্বাচিত জনপ্রতিনিধি, তারা বিজেপির সেই স্বপ্নকে সার্থক হতে দেয়নি। হেমন্ত সোরেন জেল থেকে বেরিয়ে গেছে, বিজেপির সামনে মহা বিপদ। ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে ভাঙার জন্যে মণ্ডল মুর্মুকে তারা তাদের দলে সামিল করেছে, তাতেও কিছু হচ্ছে না। তাই বিজেপি পার্টির রথী মহারথীরা ঝাড়খণ্ডে নেমে বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি, অশান্তির রাজনীতির বাতাবরণ তৈরি করছে। বিজেপি সরকারের খুব ভালো কথা। যেখানে যেখানে বিজেপির সরকার আছে সেখানে সেখানে ধর্ষণ হচ্ছে কিনা হচ্ছে তাদের নেতাদের একটু জিজ্ঞেস করবেন। ইউপিতে ধর্ষণ হয় কিনা একটু জিজ্ঞেস করবেন, উত্তরাখণ্ডে হয় কিনা জিজ্ঞেস করবেন। তাদের যেখানে যেখানে সরকার আছে সেখানে ধর্ষণ মুক্ত কি তাদেরকে জিজ্ঞেস করবেন, হাতরাস উন্নয়নের কথা জিজ্ঞেস করবেন। এসব গল্প বলে লাভ নাই। মধ্যপ্রদেশে রাস্তার উপরে রেপ করে ভিডিও তুলছে দিনের বেলায় মধ্যপ্রদেশে বড় শহরে রাস্তার উপরে একটা মহিলাকে ধর্ষণ করছে। শুধু ধর্ষণ করা না, ধর্ষণ করে ভিডিও করছে। অতএব এদের মুখে কথা মানায় না।